নমস্কার বন্ধুরা, ডায়মন্ড এডুকেশনে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্নগুলোর জন্য। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে অধ্যয়ন করো তাহলে অবশ্যই এখান থেকে 100% কমন পাবেই। আমি এর আগের দুটো অধ্যায় করেছি, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। অবশ্যই হয়তো তোমরা ভিডিওগুলো দেখে নিয়েছো। যদি দেখে না নিয়ে থাকো তাহলে আমি এই ভিডিওটির শেষে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই নিয়ে নেবে। তবে তার আগে একটা অনুরোধ করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবছর 2023 সালে যেসব ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই জানো এবারে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তাই এবছর প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। তো এই যে প্রথম আজকে যেটা আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়টি, এই অধ্যায় থেকে 2022 সালে অলরেডি দুইটি কোশ্চেন এসে গেছে। দেখে নাও তোমরা, যেটা হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল, এই প্রশ্নটা এসেছে এবার। আরেকটি যেটা এসেছিল সেটা হলো ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কিভাবে হয়। এই দুটো প্রশ্ন এবছর এসেছিল। এই দুটো প্রশ্নকে বাদ দিয়ে আমি তোমাদের জন্য আর মাত্র 4খানা প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি এই 4খানা প্রশ্ন ভালো করে পড়তে পারো তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবে দুটো প্রশ্ন, এবং তোমার তার মধ্যে থেকে একটি অবশ্যই লিখতে পাবে। এই 2023 সালের জন্য আমি যে 4খানা কোশ্চেন তৈরি করেছি সেগুলো একবার দেখে নাও ভালো করে। প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমি এটাকে 5টি স্টার দিয়ে রেখেছি। পরের প্রশ্ন যেটা আমি দিয়েছি সেটা হলো ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ কি ও ফলাফল কি, অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হলো চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির পরিচয় দাও। 4 নম্বরে আমি যে প্রশ্নটি দিয়েছি পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। এছাড়া একটি এক্সট্রা কোশ্চেন দিয়েছি, তোমরা পড়তে পারো এটা, যে ভারতের রেলপথ স্থাপনের প্রভাব ও ফলাফল লেখো। এই 4টি প্রশ্ন তোমরা যদি ভালো করে এখান থেকে পড়তে পারো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষার খাতায় একটি লিখবেই। এবার আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো তাহলে শুরু করছি প্রথম প্রশ্নটি। এই উত্তরটি আমি সুন্দর করে তৈরি করেছি তোমাদের জন্য। তোমরা যদি এই প্রশ্নটি ভালো করে পড়ে খাতায় লিখে পড়তে পারো, এবং এটা অবশ্যই খুব 100% আসার সম্ভাবনা রয়েছে এবছর, তাই ভালো করে তোমরা পড়ে নেবে। শুনে নাও প্রশ্নটি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। এটি ছিল প্রশ্ন। প্রথম পয়েন্ট হলো ভূমিকা। 18 শতকের শেষ ও 19 শতকের প্রথমার্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই কারণেই ভারতে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ রাজ্য বিস্তারের জন্য কোম্পানির প্রচুর অর্থের প্রয়োজন হয়। ভারত ছিল মূলত কৃষিপ্রধান দেশ, তাই ভূমি রাজস্বই ছিল অর্থ সংগ্রহের সর্বোৎকৃষ্ট উপায়। নেক্সট পয়েন্ট ছিল ভূমি, বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থা। 1 নম্বর পয়েন্ট আমি কি দিয়েছি, চিরস্থায়ী বন্দোবস্ত। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের শাসনকালে 1793 খ্রিস্টাব্দে জমিদারদের সঙ্গে বাংলা, বিহার ও উড়িষ্যায় যে ভূমি বন্দোবস্ত প্রবর্তিত হয় তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। ইতিপূর্বে 1790 খ্রিস্টাব্দে জমিদারদের সঙ্গে 10 বছরের মেয়াদী ভূমি ব্যবস্থা চালু হয়, কিন্তু কর্নওয়ালিস 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত করার প্রস্তাব দেয়। তারপরে যেটা আমি পয়েন্ট দিয়েছি উদ্দেশ্য, এই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যটি কী। উদ্দেশ্য হলো যে ভূমি রাজস্ব থেকে কোম্পানির আয় সুনিশ্চিত করাই ছিল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রধান উদ্দেশ্য। এছাড়া তার উদ্দেশ্য ছিল একটি জমিদার শ্রেণী সৃষ্টি করা যারা ইংরেজ শাসনের সহযোগিতা পরিণত হবে। পরের যে পয়েন্টটা দিয়েছি আমি সেটা হলো রায়তওয়াড়ি বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কেবলমাত্র বাংলা, বিহার ও উড়িষ্যায় প্রবর্তিত হয়েছিল। এদিকে কোম্পানির সাম্রাজ্য ক্রমে বিস্তৃত হতে থাকে, অন্যদিকে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি প্রকট হতে থাকে। এই অবস্থায় 1820 খ্রিস্টাব্দে টমাস মনরো
ও আলেকজান্ডার রিড এর উদ্যোগে মাদ্রাস বোম্বাই প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়। এরপরে যে পয়েন্টটি দিয়েছি, এই রায়তওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্যটা কেমন ছিল, কী ছিল, যে এই ব্যবস্থায় সরকারের সঙ্গে রায়ত অর্থাৎ কৃষকদের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত, কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্টের মাধ্যমে নয়। 3 নম্বর যেটা দিয়েছি, এই ব্যবস্থায় ভূমি রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের 45 থেকে 55%। আর 4 নম্বরে যেটা দেওয়া আছে যে এই ব্যবস্থায় 30 বছরের জন্য রাজস্বের হার নির্ধারণ করা হয়। পরের যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হলো মহলওয়ারি ব্যবস্থা। কি আছে এখানে, যে 1822 খ্রিস্টাব্দে তদানীন্তন রাজস্ব বোর্ডের সচিব ম্যাকেনজি গাঙ্গেয় উপত্যকা এবং মধ্য ভারতের কিছু অংশে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন। এই ব্যবস্থার বৈশিষ্ট্য কেমন ছিল, যে মহলওয়ারি ব্যবস্থা অনুযায়ী কয়েকটি গ্রামের নিয়ে একটি মহল তৈরি করা হয়। একজন নির্দিষ্ট ব্যক্তির উপর এক একটি মহলের রাজস্ব আদায়ের ভার দেওয়া হয়। আর এই ব্যবস্থায় 30 বছরের জন্য রাজস্বের হার নির্ধারিত হয়। আর সবশেষে যে পয়েন্টটি দিয়েছি সেটা হলো ভাইয়াচারি ব্যবস্থা। যে মহলওয়ারি ব্যবস্থা ছাড়াও পাঞ্জাবে ভাইয়াচারি ব্যবস্থা নামে এক প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত করা হয়েছিল। এই ব্যবস্থায় প্রত্যেক কৃষকের উপর আলাদাভাবে রাজস্ব নির্ধারণ করা হয়। রাজস্ব আদায়ের দায়িত্ব থাকতো গ্রামের একজন ব্যক্তির উপর। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমরা অবশ্যই সুন্দর করে ভালো করে পড়বে, খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নিয়ে তোমরা এই প্রশ্নটিকে ভালো করে এখনই তৈরি করে রাখো, কারণ এই প্রশ্নটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আসবেই। এরপর আমি যে প্রশ্নটি এখন তোমাদের সামনে বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিয়ে তোমরা পড়তে পারো। প্রশ্নটি হলো, ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফল বর্ণনা করো, অথবা অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি লেখো। তো প্রথম পয়েন্ট হলো ভূমিকা। প্রাক ব্রিটিশ যুগে ভারতবর্ষ ছিল শিল্প ও বাণিজ্যের সমৃদ্ধশালী একটি দেশ। বিদেশি বণিকরা ভারতীয় পণ্য কিনে নিয়ে ইউরোপের বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করত। সুতি বস্ত্র, রেশম বস্ত্র, পশম বস্ত্র, লৌহ, কাঁচ, অস্ত্রশস্ত্র, ঢাল তরোয়াল, কারুশিল্প, মৃৎশিল্পের দেশে ও বিদেশে বাজারে ব্যাপক চাহিদা ছিল। কিন্তু ভারতে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা দখলের মাত্র 50 বছরের মধ্যে ভারতের সমস্ত শিল্পের পতন ঘটে। এটা হলো ভূমিকা। এরপর যে পয়েন্টটা দেব, যে বাণিজ্য ধ্বংসের কারণগুলো কি, মানে কি কি কারণে ভারতবর্ষের এই বাণিজ্যগুলো, এত সুন্দর বাণিজ্য, সেটা ধ্বংস হয়ে গেল। ভালো করে শুনে নাও কি কারণে ধ্বংস হলো। সে প্রথম পয়েন্ট হলো দস্তকের অপব্যবহার। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শিয়রের ফারমান অনুসারে দস্তক ছিল কোম্পানির বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। কিন্তু ইংরেজ কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের অপব্যবহার করে নবাবকে শুল্ক ফাঁকি দেয়। কিন্তু দেশীয় বণিকরা নবাবকে শুল্ক দিয়ে বাণিজ্য করে, ফলে দেশীয় বণিকরা পিছিয়ে পড়ে। এটা একটা কারণ। 2 নম্বর হলো ইংরেজদের অত্যাচার। দেশীয় বণিক, কারিগর ও কৃষকদের ওপর ইংরেজদের শোষণ ও অত্যাচার ভারতের শিল্প বাণিজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল। বাজার দরের মাত্র 1/4 অংশ দামে দেশীয় বণিক উৎপাদক শ্রেণী পণ্য ইংরেজদের বিক্রি করতে বাধ্য করত। এর পরের যে পয়েন্টটি সেটি হলো একচেটিয়া বাণিজ্য। ইংরেজরা ভারতে রাজনৈতিক আধিপত্য স্থাপনের পর ক্ষমতা অপব্যবহার করে অন্যান্য বিদেশি বণিকদের বিতাড়িত করে বাংলার বাণিজ্য ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য স্থাপন করে। 1765 খ্রিস্টাব্দে লবণ, সুপারি, তামাকের ব্যবসা কোম্পানির কর্মচারীরা একচেটিয়া করে ফেলে, ফলে দেশীয় বণিক ও শিল্প বাণিজ্য ধ্বংস হয়। নেক্সট যে পয়েন্টটি দিয়েছি, অসম শুল্ক নীতি। ইংরেজ সরকারের অসম শুল্ক নীতি ভারতের শিল্প বাণিজ্যের পতনের একটি গুরুত্বপূর্ণ কারণ।
ঔপনিবেশিক শাসনের স্বাভাবিক নিয়ম অনুসারে ইংল্যান্ডের শিল্পজাত পণ্য বিনা শুল্কে ভারতের বাজারে প্রবেশ করে। অন্যদিকে ভারতের দেশীয় শিল্পগুলির ওপর বিরাট করের বোঝা চাপানো হয়। যেমন চিনি দামের 3 গুণ ছিল চিনির উপর শুল্ক। এর পরের যে পয়েন্ট আমি বলছি তা হলো শিল্প বিপ্লব। কি এখানে আছে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার ফলে অল্প সময়ে উন্নত মানের সস্তা দামের পণ্য বিশেষত সুতিবস্ত্র ইংল্যান্ডের কারখানাতে উৎপাদিত হয়। ব্রিটিশ পণ্যের দাম ভারতীয় পণ্যের থেকে কম দাম হওয়ায় ভারতের বাজারে ব্রিটিশ পণ্য ছেয়ে যায়, ফলে ভারতের শিল্প ও বাণিজ্য ধ্বংস হয়। এবার যে পয়েন্টটি বলবো যে শিল্প বাণিজ্য ধ্বংসের ফলাফল, মানে এই শিল্প বাণিজ্য ধ্বংস হলো যে তার ফলাফলটা মানে ফলটা কীরূপ হলো, কী ফল হলো? প্রথমত বেকারত্ব বৃদ্ধি। দেশীয় শিল্প ধ্বংস হওয়ার ফলে ওই শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ কাজ হারায়, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। নেক্সট যেটি হলো দরিদ্রতা বৃদ্ধি। বিপুল পরিমাণ মানুষ বেকার হয়ে পড়লে ভারতীয় সমাজে দারিদ্রতা বৃদ্ধি পায়। পরের যে পয়েন্ট আমি দিয়েছি কৃষির উপর চাপ বৃদ্ধি। কুটির শিল্প ধ্বংসের ফলে মানুষ জমির উপর নির্ভরশীল হয়ে পড়ে, ফলে কৃষির উপর চাপ বৃদ্ধি পায়। নেক্সট পয়েন্ট আমি যেটি দিয়েছি বাণিজ্যের রূপান্তর। কুটির শিল্পের ধ্বংসের আগে ভারত বাণিজ্য ক্ষেত্রে রপ্তানি বেশি করত, আমদানি ছিল কম। কিন্তু দেশীয় শিল্পগুলি ধ্বংসের ফলে আমদানি বৃদ্ধি পায়, রপ্তানি কমে যায়, ফলে বাণিজ্যের সূচক ভারতের বিপক্ষে চলে যায়। পরের যে পয়েন্টটি আছে শ্রমিক শ্রেণীর উদ্ভব। বস্ত্র বা অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত মানুষ ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হয়। এভাবে ভারতের প্রোলেটারিয়াত শ্রেণীর উদ্ভব হয়। শেষ যে পয়েন্টটি হলো সেটা হলো মূল্যায়ন। সেটি হলো মূল্যায়ন। কী আছে এখানে যে দেশীয় বস্ত্র ও অন্যান্য শিল্প ধ্বংসের ফলে ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজের পতন হয়। দারিদ্র্যের করাল ছায়া গ্রামগুলিকে নিঃস্ব, রিক্ত এবং গ্রামের মানুষগুলিকে কঙ্কাল সারে পরিণত করে। কুটির শিল্পীদের অস্থি ভারতের মাটি ও অর্থনীতিকে বিবর্ণ করে দেয়। অতীতের কারখানার দেশ ভারতবর্ষ ইংল্যান্ডের খামার বাড়িতে পরিণত হয়। এই যে প্রশ্নটা তোমরা যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে অবশ্যই প্রশ্নটা খুব আসার সম্ভাবনা এবছর রয়েছে, কারণ 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ বই সম্পূর্ণ সিলেবাসে হচ্ছে, তাই এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নটিকে ভালো করে অধ্যয়ন করবে এবং খাতায় লিখে নিয়ে পড়তে পারো অথবা স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারো। এবার হলো পরের প্রশ্ন যেটি সেটা হলো চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, বিগত কয়েক বছর ধরে প্রশ্নটি আসছে না, তাই এবছর আসার সম্ভাবনা প্রবল। তোমরা এই প্রশ্নটিকে ভালো করে পড়ে নেবে, অবশ্যই ভালো করে পড়ে নেবে। প্রথমে কি আছে ভূমিকা। প্রথম আফিম যুদ্ধে ইংল্যান্ড চীনকে পরাজিত করে এবং যুদ্ধ শেষে ইংল্যান্ডের সঙ্গে চীন অসম চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়। এভাবে চীনে অসম সন্ধির যুগের সূচনা হয়। তাই তো প্রথম যে সন্ধিটা আছে সেটা হলো নানকিংয়ের সন্ধি। কি সন্ধি? নানকিংয়ের সন্ধি। প্রথম ওহিফেনের যুদ্ধে চীনকে পরাজিত করে ব্রিটেন চীনের উপর নানকিংয়ের অসম চুক্তি চাপিয়ে দেয় 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট। এই সন্ধির শর্তগুলি কী ছিল? 1 নম্বর শর্ত ছিল ক্যান্টন সহ সংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য করার জন্য মুক্ত করে দিতে হবে। 2 নম্বর যেটা ছিল ওই 5টি বন্দরে ইউরোপীয় বণিকরা কনসাল নিয়োগের অধিকার পায়। 3 নম্বর যেটি আছে সেটি হলো কোংহো প্রথা বাতিল হয়, ইংরেজগণ চীনের সর্বত্র বাণিজ্য করার অধিকার পায়। আর 4 নম্বর যেটি ছিল সেটা হলো ইংকং বন্দরটি ইংরেজরা লাভ করে। আর 5 নম্বর যেটি ছিল সেটি হলো যুদ্ধের জন্য চীন ইংরেজদের $21 মিলিয়ন ক্ষতিপূরণ দেয়। এটি ছিল প্রথম সন্ধি এবং তার শর্ত। 2 নম্বর সন্ধি যেটা হলো বোগের সন্ধি।
কি 2 নম্বরটি কি বোগের সন্ধি। কি বলা আছে এখানে যে নানকিংয়ের সন্ধির কিছুকাল পর ব্রিটিশ সরকার চীনের উপর রোগের সন্ধি চাপিয়ে দেয় 1843 খ্রিস্টাব্দে। এই সন্ধির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। কি কি সেগুলো, যে চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী চীনা ও ব্রিটিশ আদিবাসীদের ওপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণ লুপ্ত হয়, তারা ব্রিটিশ আইন বিচার ব্যবস্থার অধীনে আসে। 2 নম্বর যেটা ছিল সেটা হলো চীন অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ সুবিধা দেবে সেগুলি ব্রিটেনকেও দিতে প্রতিশ্রুতি দেয়। পরের যেটা পয়েন্ট ওয়াংশিয়া সন্ধি। চীনের অভ্যন্তরে ইংল্যান্ডের সকল সামরিক ও অর্থনৈতিক কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে চীনের প্রতি আকৃষ্ট করেছিল। 1843 খ্রিস্টাব্দে মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ক্যালের ক্যাসিংয়ের নেতৃত্বে নৌবাহিনী প্রেরিত হয় এবং কাসিং চীনকে ভীত প্রদর্শনের মাধ্যমে ওয়াংশিয়া সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করে। এবার এই ওয়াংশিয়া সন্ধির শর্তগুলি কি কি? 1 নম্বর শর্ত, ইংল্যান্ডের মতো আমেরিকাও চীনে অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আমদানি রপ্তানির শুল্কাহার পরিবর্তনের সময় মার্কিন কনসালের সঙ্গে আলোচনার নীতি গৃহীত হয়। আর 3 নম্বর শর্তটি ছিল যে মার্কিন জাহাজ চীনে বিনা অনুমতিতে উন্মুক্ত 5টি বন্দরে প্রবেশ ও পরিত্যাগের অধিকার পায়। পরের যে পয়েন্টটি আছে সেটি হলো শিমনোসেকির সন্ধি। এখানে কি বলা আছে যে প্রথম জাপান যুদ্ধে জাপান চীনকে পরাজিত করে চীনের ওপর শিমানাসেকির চুক্তি চাপিয়ে দেয় 1895 খ্রিস্টাব্দে। এই চুক্তির শর্তগুলি কি? 1 নম্বর শর্ত ছিল চীন কোরিয়াকে স্বাধীনতা দান করে। 2 নম্বর শর্ত, চীন জাপানকে 200 মিলিয়ন টিল ক্ষতিপূরণ দেয়। আর 3 নম্বর যেটি ছিল জাপান তাইওয়াং লিয়াটুং উপদ্বীপের পোর্ট আর্থার বন্দর লাভ করে। এই চুক্তির পর ইউরোপীয় শক্তিগুলি চীনকে তরমুজের মতো ভাগ করে নিজ নিজ প্রভাবাধীন এলাকা গঠন করে। নেক্সট যেটি ছিল সেটি হলো বক্সার প্রোটোকল। কী আছে সেটি? বক্সার প্রোটোকল 1899 থেকে 1901 খ্রিস্টাব্দে চীন বিদেশিদের বিরুদ্ধে বক্সার বিদ্রোহ শুরু হয়। বিদেশিরা বিদ্রোহ দমন করে চীনের ওপর 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর বক্সার প্রোটোকল নামে একটি অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির শর্ত কী ছিল? যে চীন বিদেশিদের ক্ষতিপূরণ দেয়। নেক্সট ছিল কি পিকিংয়ের বিদেশি দূতাবাসগুলি রক্ষার জন্য বিদেশিরা সৈন্য রাখার অনুমতি পায়। আর 3 নম্বর ছিল চীনের 25টি দুর্গ ভেঙে ফেলা হয়। আর 4 নম্বর যেটি ছিল সেটি হলো রেলপথ ও স্টেশনের সুরক্ষার জন্য বিদেশি সৈন্য রাখার অনুমতি পায়। এবার হলো মূল্যায়ন। কি বলা আছে যে উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে চীনে পাশ্চাত্য শক্তিবর্গ কোনো রাজ্যাংশ দখল না করেই অসম চুক্তি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধা ও অধিকার লাভ করে। এভাবে শুরু হয় পাশ্চাত্য দেশগুলি কর্তৃক চীনা শোষণ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। এই প্রশ্নটিও তোমরা ভালো করে পড়ে নেবে, একদম সুন্দর করে পড়ে নেবে, খুব সম্ভাবনা আছে আসার। তবে তার আগে একটা অনুরোধ করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। এবার যেটা আলোচনা করছি সেটা হলো ভারতীয় অর্থনীতিতে রেলপথ বিস্তারের প্রভাব আলোচনা করো, অথবা ভারতে রেলপথ স্থাপনের সুফল ও কুফলগুলি লেখো। এই প্রশ্নটা আমি আমার সাজেশনে এক্সট্রাভাবে দিয়েছি, তবু আমি তোমাদের প্রশ্নটি দিচ্ছি। তোমরা যদি প্রয়োজন মনে করো অবশ্যই খাতায় লিখে নিয়ে সেটা পড়ে নেবে। প্রথম যে পয়েন্টটি আছে এখানে ভূমিকা। আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন যদি ব্রিটিশ সাম্রাজ্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সুফল হয়, তাহলে ভারতের রেলপথ স্থাপন হলো ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সুফল। কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন
রেলপথের গুরুত্ব ছিল অপরিসীম। ইংরেজরা না চাইলেই অপ্রত্যাশিতভাবে ভারতের রেলপথ বিস্তারের ফলে ভারতের শিল্প বিপ্লবের সূচনা হয়। ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন, দ্য কনস্ট্রাকশন অফ রেলওয়েজ হ্যাড এ রেভলিউশনারি ইম্প্যাক্ট অন দ্য লাইফ, কালচার অ্যান্ড ইকোনমি অফ দ্য ইন্ডিয়ান পিপল। এটা ছিল ভূমিকা। এর ফল যে পয়েন্টটা দিয়েছি, রেলপথ স্থাপনের সুফল, অর্থাৎ রেলপথ প্রবর্তনের কিছু সুফল ভারতীয়রা উপভোগ করছে, সেগুলো হলো পরিবহন ব্যবস্থার উন্নতি। রেলপথের প্রবর্তনের ফলে ভারতের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটে। ভারতের যোগাযোগ ব্যবস্থা ছিল পশুচালিত গাড়ি ও নৌকার উপর নির্ভরশীল। এই পরিবহন ব্যবস্থা ছিল বিপজ্জনক, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, কিন্তু রেলপথ প্রবর্তনের ফলে অল্প সময়ে অল্প ব্যয়ে নিরাপদে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব হয়। নেক্সট যে পয়েন্টটা ছিল আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি। আগে যোগাযোগ ব্যবস্থার অভাবে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য মূল্যের যথেষ্ট পার্থক্য হতো। রেলপথের মাধ্যমে আভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হলে তাদের মধ্যে পণ্য চলাচল সম্ভব হয়, ফলে পণ্য মূল্যের আঞ্চলিক বৈষম্য হ্রাস পায় এবং বাণিজ্য বৃদ্ধি পায়। পরের যে পয়েন্টটা ছিল জাতীয়তাবাদের উন্মেষ। কি পয়েন্ট? জাতীয়তাবাদের উন্মেষ। এতে কি বলা আছে? এতে বলা আছে যে রেলপথ প্রবর্তনের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ হয়, ভাষা, ধর্ম ও জাতপাতের বেড়া ভেঙে পড়ে, ভারতের এক ধরনের ভাবগত ঐক্য তৈরি হয়। এর ফলে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ হয় ও জাতীয় আন্দোলনের প্রসার ঘটে। নেক্সট যে পয়েন্টটি দেওয়া আছে, খনিজ জমির খাজনা ও মূল্য বৃদ্ধি। বাণিজ্যিক ফসলের চাষ হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গ্রামের কৃষকের হাতে অর্থ আসে। এর ফলে জমির খাজনা ও জমির মূল্য বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হলো রপ্তানি বৃদ্ধি। রেল যোগাযোগের ফলে পণ্য বন্দরে পাঠানো সহজ হয়, ফলে চাল, গম, পাট, তেলবীজ, তুলো, নীল, চামড়া প্রভৃতি পণ্যের বিদেশি রপ্তানি বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হলো আমদানি বৃদ্ধি। যে রেলপথ বন্দর থেকে দেশের বাজারগুলিতে পণ্য পাঠানোর সমস্যা দূর হয়, ফলে বিদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি পায়। পরের যে পয়েন্ট হলো কর্মসংস্থান। ভারতে রেলপথ স্থাপনের ফলে রেলপথ নির্মাণ, রেল কারখানা প্রভৃতি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়। দেশের ভূমিহীন কৃষকরা অদক্ষ শ্রমিক হিসাবে রেলের কাজে নিযুক্ত হয়। 1895 খ্রিস্টাব্দে রেল নিযুক্ত কর্মচারী ছিল 2,73,000। এটি ছিল সুফল, অর্থাৎ রেলপথ নির্মাণের ফলে কিছু সুবিধা। এর ফলে হলো রেলপথ নির্মাণের কিছু কুফল, যেগুলো খারাপ প্রভাব। যেমন কি, ভারতীয় সমাজ, অর্থনীতি ও রাজনীতির উপর রেলপথের বেশ কিছু ক্ষতিকারক প্রভাব ছিল। রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, জি.ভি. যোশী, তিলক প্রমুখ বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবর্গ রেল ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। যেমন সম্পদের নির্গমন। ভারতীয় সম্পদ নির্গমনের জন্য রেলপথ অনেকাংশে দায়ী ছিল। রেলপথ নির্মাণের ও নির্মাণ কাজে নিযুক্ত কোম্পানিগুলিকে 5% লাভে গ্যারান্টি দিয়ে গিয়ে ভারতের কোষাগার থেকে বহু অর্থ ব্যয় হয়। এই অর্থের অনেকটা ইংল্যান্ডে চলে যায়। পরের যে পয়েন্টটি আছে, কুটির শিল্প ধ্বংস। কীভাবে ধ্বংস হয় এটা? যে বলা আছে যে রেলপথ ভারতকে ইংল্যান্ডের কাঁচামালের উৎস ও শিল্পজাত পণ্যের বাজারে পরিণত করে, ফলে ভারতের কুটির শিল্পের পতন ঘটে এবং গ্রামীণ শিল্পের স্বয়ংভরতা নষ্ট হয়। পরের পয়েন্ট, দুর্ভিক্ষের প্রকোপ। কী পয়েন্ট ছিল? দুর্ভিক্ষের প্রকোপ। যে রেলপথ পরোক্ষে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, কারণ রেলপথের ফলে বাণিজ্যিক ফসলের চাষ হওয়ার ফলে খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পায়। অন্যদিকে বিদেশে চাল, গম প্রভৃতি খাদ্যশস্য পাঠানো হলে খাদ্যের ঘাটতি তৈরি হয়, ফলে দুর্ভিক্ষ হয়। পরের পয়েন্ট, বর্ণ বৈষম্য। রেলে মাল পরিবহন ও যাত্রী পরিবহনে বর্ণ বৈষম্য ছিল। শ্বেতাঙ্গ যাত্রীরা ভারতীয় যাত্রীদের লাঞ্ছনা করত। মালপত্র পরিবহনেও
শ্বেতাঙ্গদের চেয়ে ভারতীয়দের বেশি ভাড়া দিতে হতো। নেক্সট পয়েন্ট, জলপথ ও সেচের ক্ষতি। রেলপথ চালু হওয়ার পর জলপথের উপর অবহেলা শুরু হয়। জলপথগুলি দীর্ঘকাল সংস্কার না হওয়ায় নাব্যতা হারায় এবং সেচ ব্যবস্থা ক্ষতি হয়। আর শেষ যে পয়েন্টটি হলো মূল্যায়ন। ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বার্থের কথা বিবেচনা করে রেলপথ চালু করেনি, নিজেদের স্বার্থেই রেলপথ স্থাপন করেছিল। তাই রেলপথের ক্ষণিক সুফলগুলি ছিল ইংরেজদের জন্য, তবে এর সুদূর প্রসারী ফলের দিক থেকে বিচার করলে রেলপথ প্রসারে ভারতীয়গণ উপকৃত হয়। রেলপথ ভারতের কৃষি ও শিল্পের বিকাশে সাহায্য করে। এর ফলে ভারতীয় আন্দোলনগুলি সহজেই সংগঠিত হয়। এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে নেবে এবং ভালো করে পড়ে। তো আজকে এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে প্রথম থেকে শেষ অবধি অধ্যয়ন করতে পারো তাহলে অবশ্যই এখান থেকে 100% তোমরা কমন পাবে। আশা করি এই 4টি প্রশ্ন তোমরা সুন্দর করে পড়বে এবং আরও কোনো প্রশ্ন তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই প্রশ্নগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো, বা নতুন কোনো ভিডিও তৈরি করতে সহযোগিতা তোমরা করতে পারো আমাকে, তাহলে আমি নতুন কোনো ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো আর বিশেষ কিছু বলছি না, অবশ্যই একটা অনুরোধ রাখবো, বুঝতেই পারছো যে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, শুভকামনা।